মোদি ছাড়া গতি নাই, বলছে ভারতের বোনো ভাই। আমরা মোদির সম্পর্কে একটা আগে আমাদের একটা অ্যালার্জি ছিল, অন্তত আমার ছিল। হ্যাঁ, যে কোথাকারকে গুজরাটের একদা মুখ্যমন্ত্রী, সে হঠাৎ প্রধানমন্ত্রী হয়ে গিয়ে কী সব করে ফেলল। 2014 সালে যখন তাকে লোকসভা আসে, তখন বিজেপির অবস্থা খুব একটা ভালো না, আর্থিক অবস্থা খুব খারাপ। তখন কোথার থেকে টাকা পাওয়া যাবে? একটা লোকসভায় 5-7 হাজার টাকা মিনিমাম, অর্থাৎ 5-7 হাজার কোটি টাকা খরচ হয়, তাহলে টাকাটা উঠবে। তখন মোদি একটা প্রস্তাব দিলেন, আমাকে প্রধানমন্ত্রী করা হলে আমি 5,000 কোটি টাকা তুলে দেবো। তা আদবানি বললেন যে তুমি তো সরকারি টাকা দেবে, তাহলে তো সরকারের এই টাকা নিয়ে আমরা ইয়ে করবো না। কেন? সরকারের টাকা হচ্ছে মানুষের টাকা, সাধারণ মানুষের করের টাকা, ওই টাকা নিয়ে আমরা কেন নির্বাচন করব? তখন মোদি বললেন, না 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 না, এই টাকা না, আমি অন্য জায়গা থেকে টাকা জোগাড় করে দেবো, আপনারা রাজি হন, তারপরে আমি যেখান থেকে আনবো আপনারা তো বলবো সোর্সটা। বলে ঠিক আছে, ওরা রাজি হয়ে গেলেন যে তুমি যদি 5,000 কোটি টাকা জোগাড় করতে পারো তাহলে তোমাকে প্রধানমন্ত্রী করা হবে। তখন আর কি উনি চলে গেলেন মুকেশ আম্বানির কাছে। তখন উঠতি ব্যবসায়ী, তারা যথেষ্ট, ধীরুভাই আম্বানির পরিবার, তার বড় ছেলে মুকেশ, তারা যথেষ্ট ভালোভাবে তখন ব্যবসা ফেলেছে। তা মুকেশকে উনি প্রস্তাবটা দিলে বলল, আমাকে 48 ঘন্টা, 2 দিন সময় দিন, আমি বলছি। মুকেশ যে মা কোকিলাবেনকে বললেন যে মা এরকম মোদি টাকা চাইছেন, বলে যে ঠিক আছে, তুই ওয়েট কর, আমি তোর মামার কাছে জিজ্ঞেস করি। কে মামা? বাঙালি মামা, তখন হচ্ছে প্রণব মুখার্জি, বেটে বামুন, চাণক্য, যে যাই পারে বলুক না কেন, ওই রকম বুদ্ধি, ওরকম ব্রেন ভারতে খুব কম রাজনীতিবিদ নিয়ে জন্মগ্রহণ করেছে। তা তিনি শুনে বললেন যে হ্যাঁ ঠিক আছে, দিতে পারে। কারণ তার কাছেও একটা খবর ছিল যে 2014-তে বিজেপি চলে আসবে। কংগ্রেসের তখন ভিতরে এত খেই এত গোলমাল টপ লেভেলে, তখন ওরা ধরে নিয়েছে যে এবার বিজেপি আসতে পারে। তখন উনি বললেন যে ঠিক আছে, ওকে দিতে বলো টাকাটা, কিন্তু ওকে আরেকটা কথা বলো যে যদি আরও টাকা লাগে তাহলে সেটাও যেন ও আমাদের কাছ থেকে নেয়, অন্য কাছ থেকে না নেয়। অর্থাৎ একটা দেশ, 100-150 কোটির দেশ, সে দেশের প্রধানমন্ত্রী এবং তথা মন্ত্রিসভা গঠন হবে, সেই পুরো মন্ত্রিত্বটা থাকবে একজনের হাতে, একজন ব্যবসায়ীর হাতে। এই যে ধারণা, প্রণব মুখার্জি কোনো ব্যবসায়ী লোক নন, পুরোপুরি রাজনীতিবিদ, কিন্তু তার ব্যবসায়িক বুদ্ধিটা এত প্রখর ছিল। এবং তারপরেই তো যথারীতি যা হওয়ার হয়ে গেল, 287টা সিট পেয়ে তারা তো মন্ত্রিসভা গড়ে ফেলল। তাহলে ভাবুন, সেই 2019-এ এসে রিপিটেডলি আসলেন, 303টে বিজেপি, 353টা এনডিএ, এসে 370 ধারা মকুব করে দিলেন, যেটা কখনো কল্পনা, কংগ্রেস আমল কখনো কল্পনাই করতে পারেনি। অসৎ, মানে দুর্বিনীত, দুর্নীতিপরায়ণ এই যে কংগ্রেস এবং তাদের যে পরিবার, তাদের যে একদম হেডের লোকজন, অপরিপক্ক, নির্বুদ্ধিতায় ভরা এই লোকগুলো বিরুদ্ধে মানুষের একটা ভয়ঙ্কর ক্ষোভ তখন জমছিল। সেই জায়গায় এসে পরপর উনি কতগুলো কাজ করলেন, তার মধ্যে 3 তালাক উঠে গেল, মুসলিম মহিলারা একদম দাদা করতে লাগলেন। যেখানে রাজীব গান্ধী তখন 3 তালাকটাকে ব্যান করার জন্যে, আপনারা জানেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন এক মহিলা, সেটাকে সুপ্রিম কোর্টের অর্ডারকে লোকসভায় এনে ব্যান করে 3 তালাককে বাতিল করে দিলেন রাজীব গান্ধী, শুধু মুসলিমদের ভোটটা পাওয়ার জন্য, সন্তুষ্ট করার জন্য। আর মোদি ঠিক তার উল্টোটা করলেন, বলে এখানে 3 তালাক ব্যান একদম, বলে দিলে আর হলো তা নয়, তোমাকে আসতে হবে আইনের মধ্য দিয়ে, দেওয়ানি আইনের মধ্য দিয়ে তোমাকে আসতে হবে, খোরপোশ দিতে হবে, সেসব করতে হবে।
এটা একটা দারুণভাবে মহিলাদের সাড়া দিল। তারপরে 370, যেটা কখনো কেউ স্বপ্নেও ভাবেনি যে 370 জম্মু কাশ্মীর থেকে হটিয়ে দিলে ওখানে রক্তগঙ্গা বয়ে যাবে, খুনোখুনি হবে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বেঁধে যাবে, কত কিছু। উনি 5ই আগস্ট তুলে দিলেন, ব্যাস খতম। সমস্ত পাথর ছোড়া খতম, সমস্ত আক্রমণ খতম, মৃত্যু খতম, আর প্রচুর টাকা ওখানে ইনভেস্ট করলেন, এবং তাও করালেন সৌদি আরবকে দিয়ে। সৌদি আরব, আমর আমিরাত, তোরাই ওখানে মোটা ইনভেস্ট করলেন। কীভাবে দেখুন, মানে ঘুরিয়ে দিলেন। আর সনাতনপন্থীরা এতকাল যে কংগ্রেস সবসময় মুসলিম তোষণ করে এসছে আর সনাতনের বিরোধিতা করে এসছে, সনাতনপন্থীরা এখানে 86% হওয়ার পরেও তাদের কোনো পাত্তাই দেয়নি। হ্যাঁ, মানে হিন্দুদের পক্ষে কোনো আইন করেনি যে দলটা, সেটা হচ্ছে কংগ্রেস। আজকে সেই সনাতনপন্থীরা আজকে এমনভাবে জেগে উঠেছে যে আজকে সারা ভারতবর্ষে দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব, এবং 150 কোটি 142 কোটির যে বাজার, সেই বাজার ধরার জন্য এখন আমেরিকা থেকে আরম্ভ করে রুশ, আরব আমিরাত থেকে আরম্ভ করে সবাই ছুটছে। এই যে এই জায়গাটা ধরে আজকে মোদি যে জায়গায় এনেছেন, এখন মোদি আর ভারত এক জায়গায় চলে এসছে। এবং ধরুন নভেম্বর ডিসেম্বরে আবার ডোনাল্ড ট্রাম্প ফিরে আসবেন। বিডেনের বিদায় একদম শিওর হয়ে গেছে। যদি আবার ডোনাল্ড ট্রাম্প ফিরে আসেন মোদির সঙ্গে, সেই হাউডি মোদি করেছিলেন, মোদি আমেরিকায় গেলে যেভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়েছিল, হাউডি মোদি, সেই যে এখানে আসলেও প্রচুর সম্বর্ধনা দেওয়া হয়েছিল ভারতে আসলেও ডোনাল্ড ট্রাম্পকে। তিনি আবার ক্ষমতায় আসছেন। আবার যদি তিনি ক্ষমতায় আসেন, রাশিয়ার সঙ্গে তো বন্ধুত্ব আছেই, আবার যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসেন, ভারত, ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া, এই ত্রয়ী শক্তি আবার একটা সুন্দর বন্ধনে আবদ্ধ হলে পৃথিবী একটা অন্যরকম জায়গায় পৌঁছে যাবে। সেই জায়গার দিকে আজকে মানুষ তাকিয়ে আছে। এবং 370 আসন বিজেপি নিজে চাইছে, 400 আসন তারা যৌথভাবে চাইছে এনডিএ। সেই জন্যই কি আজকে বারবার ভারতের প্রধানমন্ত্রী আমাদের এই রাজ্যে আসছেন। হ্যাঁ, তার আজকে 5টা মিটিং করার কথা, 5টা জনসভা করবেন, এবং জনসভাগুলোতে ভালো ভিড় হচ্ছে, খুব সুন্দর, মানে প্রচুর ভিড় হচ্ছে। তাহলে কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও একটা দারুণ কোনো গন্ধ ওরা পেয়েছেন, কারণ ওদের কেন্দ্রীয় যে গোয়েন্দা ইন্টেলিজেন্স, তারা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান এবং সতর্ক, এবং ইন্টেলিজেন্স এখান থেকে যা খবরাখবর বের করেছে তাতে ধরে নিয়েছে এখানে আর 18টা আছে, আরও 10টা সিট তো বাড়বেই, ওটা মানে আরও বেশি হতে পারে, 15টা সিটও হয়ে যেতে পারে। তার মানে 31, 32, 33টা সিটও হয়ে যেতে পারে, এরকম একটা জায়গায় এসে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কী হবে সেটা তো ভোট 4 তারিখের আগে আমরা বলতে পারবো না। কিন্তু মোদি এবং বাংলা একটা ভয়ঙ্কর, মানে কী আর বলবো, টাসেল বলতে পারেন, কনফ্রন্টেশন বলতে পারেন, আবার একটা মধুর সম্পর্ক গড়ে তোলার যে অবস্থা চলছে, সেটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে যে মোদি পশ্চিমবাংলাকে টার্গেট করেছেন, এবং টার্গেট যখন করেছেন এখান থেকে তিনি কিন্তু শস্য তুলবেনই, এখান থেকে শস্য তুলে নেবেন। নমস্কার, আমি সুকুমার দেবনাথ টিভি, মামাটি মানুষ পত্রিকার এডিটার। আপনাদের সামনে মাঝে মাঝে আসি, আমাদের একটু সাপোর্ট করবেন, লাইকস দেবেন, সাবস্ক্রাইব করবেন, এবং দরকার হলে সমালোচনা করবেন, আমরা তাকে ওয়েলকাম জানাব। নমস্কার।